আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের সকলকে ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা মূলত পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার ওয়ান শট এমসিকিউ কভার করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে যে ডিরেকশনটা দিব তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা যারা থিওরি ক্লাসটা করো নাই, থিওরি ক্লাসগুলোতে হচ্ছে যাদের প্রবলেম আছে তারা চাইলে তোমরা হচ্ছে থিওরি ক্লাস করে নিতে পারো, ঠিক আছে। পর্যায় সারণীর আমার চ্যানেলে থিওরি ক্লাস দেওয়া আছে। যদি কারো থিওরিতে প্রবলেম থাকে থিওরি ক্লাসে, অর্থাৎ সিকিউর জন্য যে ক্লাসগুলো তোমাদের প্রয়োজন, তোমরা যারা হচ্ছে যে যাদের হচ্ছে সিকিউতে হচ্ছে প্রবলেম আছে, সিকিউ রিলেটেড প্রবলেম বা সিকিউ সলভ করতে গেলে প্রবলেম হয়, তোমরা চাইলে হচ্ছে যে আমার থিওরি ক্লাস দেখে আসতে পারো। কমেন্ট সেকশনে আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন দুই জায়গাতেই হচ্ছে যে তোমাদের জন্য কেমিস্ট্রির প্লেলিস্ট, ফাইনাল রিভিশন ব্যাচের কেমিস্ট্রির প্লেলিস্ট এবং হচ্ছে ফিজিক্সের প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে রাখবো। তো আমি হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথম আমাদেরকে যে এমসিকিউটা দিছে সেটা হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত। বলছে যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত। তো এটা আমাদের সবার মনে থাকার কথা। আমি আগেও বলছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখা লাগে, ঠিক আছে। তো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, নট পারমাণবিক ভর। পারমাণবিক ভর বলে নাই। পারমাণবিক ভর বলে প্রোটন আর নিউট্রন, ওই দুইটা আমরা একসাথে যুক্ত করতাম আপেক্ষিক পারমাণবিক ভর বলে। বলছে যে পারমাণবিক সংখ্যা কত, দ্যাট মিনস প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 24 ক্রোমিয়ামের। আর আমরা যারা আর বই রিডিং দেওয়া, মেইন বুক রিডিং দেওয়া, এটা হচ্ছে মাস্ট। মেইন বুক রিডিং দেওয়া এটা মাস্ট, অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে, একদম ভালোভাবে। আর আমরা জানি যে ক্রোমিয়াম আর কপার এই দুইটা তোমাদের লেভেলে এই দুইটাই ইম্পর্টেন্ট। ক্রোমিয়াম এবং কপার এই দুইটাতে ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম ঘটে। ওইটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা লিখে নিবে দ্রুত। ক্রোমিয়াম আমরা দেখলাম কি যে ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়াম 24। আচ্ছা, তো এইটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। এখন ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল এখানে 4s2 কিন্তু 3d4 এরকম হওয়ার কথা ছিল। কয়টা হইল? 4, 10, 12, 18, দেন হচ্ছে 19 আর 5, 24। তো হওয়ার কথা ছিল 4s2, কারণ 4s এর শক্তিমাত্রা কি n প্লাস l এর মান 4s এর কম। 4 প্লাস s এর মান হচ্ছে 0, ঠিক আছে, তাহলে 4। আর এখানে হচ্ছে 3 প্লাস spd অর্থাৎ 0, 1, 2 অর্থাৎ এটা হচ্ছে 5। তাহলে এটার কি শক্তি বেশি, তাহলে শক্তি কম কার? 4s এর। তাহলে 4s এ আগে যাওয়ার কথা ছিল, কিন্তু 4s এ দুইটা ইলেকট্রন আগে যায়, তারপর 3d4 হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি মেইন বুকে ডিরেক্টলি দেওয়া আছে যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ পি অথবা ডি অরবিটাল এরা কি বেশি স্টেবল। তো স্টেবিলিটির জন্যই মূলত এই ইলেকট্রন বিন্যাসে ক্রোমিয়ামের ব্যতিক্রম ঘটে, ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ঘটে। থিওরি ক্লাসে সিকিউর জন্য যে ক্লাসগুলো আছে ফাইনাল ডিভিশন ব্যাচের, যেটার কথা আমি প্রথমে বললাম, সেখানে এগুলো নিয়ে এই বেসিক হচ্ছে আরো বিস্তারিতভাবে বলা আছে, এসেনশিয়াল যে বেসিকগুলো। আচ্ছা, তো আমি হচ্ছে পরের কোশ্চেনটায় যাই। বলছে যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত। দুই ক্ষেত্রেই আমাকে কিন্তু বলছে সংখ্যা, এখানেও বলছিল সংখ্যা, এখানেও বলছে সংখ্যা। তা পারমাণবিক সংখ্যা তাহলে কোনটা? যা হচ্ছে প্রোটন সংখ্যা। তাইলে ক্রোমিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 24, আর পটাশিয়ামের আমরা জানি যে পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19, ঠিক আছে, পটাশিয়াম 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আচ্ছা, পারমাণবিক সংখ্যা চাইছে, তাহলে এটার আনসার হবে শুধু 19 বা 19। আচ্ছা, তো এখন এইটারও ইলেকট্রন বিন্যাসটা আমি করে দেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তোমরা সবাই ইলেকট্রন বিন্যাসটা লিখে নিতে পারো। আচ্ছা, তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস লিখে নিবে। পটাশিয়াম 19, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় কি এই কনসেপ্ট এই এমসিকিউ ভালোভাবে করা থাকলে দেখা যাচ্ছে যে ওইটা জ্ঞান অনুধাবনে অনেক সময় বেশ কিছু ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তো পটাশিয়াম 19টা এরকম হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এখন 3dও তো আছে, কিন্তু 3dতে না যায় 4s এ কেন গেল? এই কারণেই গেছে, কারণ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 4s এর শক্তি কি 4 প্লাস s, s এর জন্য 0, অর্থাৎ 4 প্লাস 0 মানে 4, অর্থাৎ n প্লাস l এর মান কম, শক্তিমাত্রা কম। আর অপরদিকে 3dতে কি হয়,
আর ডি যে আছে তার জন্য এসপিডি অর্থাৎ 0 1 2 3 + 2 অর্থাৎ 5 হয়। তাহলে 3D এর শক্তি বেশি, এই জন্য 3D তে না যেয়ে অর্থাৎ বেশি শক্তিতে পরে যায় ইলেকট্রন। ইলেকট্রন আগে প্রবেশ করে কম শক্তি, মানে n+l এর মান যাদের কম, যেই অরবিটালে সেই অরবিটালে আগে প্রবেশ করে, এই কারণে 4s1 এ ইলেকট্রন প্রবেশ করছে আগে। আচ্ছা, তো আমরা এই ব্যাপারটা বুঝলাম। তারপর বলছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, দেখো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আগে চাইছে হচ্ছে পারমাণবিক সংখ্যা, কিন্তু এই যে প্রবলেমটা, এই যে এমসিকিউটা, এখানে চাইছে পারমাণবিক ভর। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর, বি কেয়ারফুল। এখানে চাইছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ এখানে আমাদেরকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবগুলোকেই কাউন্টে আনা লাগবে। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 27। ঠিক আছে, সেটা কত? সেটা হচ্ছে 27। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের, তাহলে যদি বলতো আপেক্ষিক পারমাণবিক সংখ্যা কত অ্যালুমিনিয়ামের, তখন হয়তো 13। তাহলে কথা হচ্ছে 27 কেন হলো? কারণ নিউট্রন সংখ্যা 14টা, 13 আর 14 মিলে হচ্ছে 27 হয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর অবশ্যই পারমাণবিক সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা এই দুইটা অবশ্যই কি মনে রাখতে হবে। ঠিক আছে, তো তারপরে কোশ্চেনটায় আমি আসি, সেটা বলছে IUPAC মানে কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কত? এটা আমরা সেই একদম ছোটবেলা থেকেই জানি, সেটা হচ্ছে 118টা। 118টা। এর মধ্যে আমরা জানি যে প্রকৃতিতে পাওয়া যায় 98টা। ঠিক আছে, মানব শরীরে পাওয়া যায় 26টা, বাকি 20টা কি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরে 5 নম্বর যে এমসিকিউটা আছে, এটাতে হচ্ছে আমাদেরকে বলছে যে পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে। ঠিক আছে, এটা চিটাগাং বোর্ড 21 সালে আসছে কোশ্চেনটা। তো পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে এটা আমরা সবাই জানি যে 7টা পর্যায় আছে, 7টা পর্যায়। আচ্ছা, আর যদি আমাকে বলতো যে গ্রুপ কয়টা আছে, গ্রুপ মানে কি, যেগুলো খাড়া স্তম্ভ, গ্রুপ মানে হচ্ছে যেগুলো খাড়া স্তম্ভ অথবা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, যদি বলতো যে গ্রুপ বা খাড়া স্তম্ভ কয়টা আছে, তখন হয়তো 18টা। এভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে 18টা, আর পর্যায় আছে হচ্ছে 7টা। ঠিক আছে, তো আমি ওইটা এক্সট্রা এডিশনাল লিখে দিলাম যে 18টা গ্রুপ, মানে 7টা পর্যায় আর হচ্ছে 18টা গ্রুপ। সবাই দ্রুত লিখবে, 18টা গ্রুপ বা খাড়া স্তম্ভ। আচ্ছা, পরে একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজে কতটি মৌল আছে। আচ্ছা, ল্যান্থেনাইট সিরিজ, এটা আমাদের সবার বই রিডিং যে আমাদের অবশ্যই পড়া থাকা লাগবে, এটা আমাদের সবার জানা যে ল্যান্থেনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। আর অপরদিকে যদি জিজ্ঞেস করে যে অ্যাক্টিনাইট সিরিজের মৌল কয়টা, সেটাও হচ্ছে 15টা। ঠিক আছে, তো ল্যান্থেনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। আর যদি ল্যান্থেনাইট সিরিজ না দিয়ে যদি আমাদের বলতো যে অ্যাক্টিনাইট সিরিজের মৌল কয়টা, তাহলে অ্যাক্টিনাইট সিরিজের মৌল হইতো হচ্ছে 15টা। অ্যাক্টিনাইট সিরিজের মৌল সংখ্যা হইতো 15টা। ঠিক আছে, অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। ওকে, সিরিজ বা সারি। আচ্ছা, আমি এই পরেরটা ইংলিশে লিখলাম, সবাই দ্রুত লিখে নিবে। অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যাও 15টা। আচ্ছা, তো পরে আমাদেরকে বলছে যে কোন মৌলের, নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল আছে। কোশ্চেনটা আসছিল রাজশাহী বোর্ড, আগেরটা ছিল হচ্ছে বরিশাল বোর্ড 23 সালে আসছে। আর 7 নম্বর এমসিকিউটা হচ্ছে নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে, যেটা রাজশাহী বোর্ড 22 সালে আসছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল আছে। এখন কথা হচ্ছে যে নাইট্রোজেনের সাথে মিল থাকবে ওই সকল মৌলেরই, সবাই গভীর মনোযোগ দিয়ে শুনবে যে আমি কি বলি, যে নাইট্রোজেনের সাথে মিল থাকবে ওই সকল মৌলেরই যারা নাইট্রোজেনের সাথে একই গ্রুপে অবস্থান করে, একই গ্রুপে বা একই খাড়া স্তম্ভে অবস্থান করে, তারা হচ্ছে কি একই রকম ধর্ম প্রদর্শন করবে। যেমন নাইট্রোজেনের সাথে কি, নাইট্রোজেনের পর হচ্ছে ফসফরাস, মানে আমরা এটা ছন্দ দিয়ে কিভাবে মনে রাখছিলাম যে নাফিজ আছে আন্টির বাসায়, অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস। ঠিক আছে, সোজা কথা প্রথম দুইটা জাস্ট বলি যে নাইট্রোজেন এবং ফসফরাস, তো আমাদের এটার আনসার হবে হচ্ছে ফসফরাস। আমাদের এটার আনসার কি হবে? ফসফরাস। ওকে, আমাদের এটার আনসার হবে হচ্ছে ফসফরাস। বাংলায় কি লিখলে কি বলবো? ফসফরাস। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের বলছে যে সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল আছে। কোশ্চেনটা আসছিল রাজশাহী বোর্ড 19 সালে আসছে। তাহলে সালফারের সাথে ওই সকল মৌলেরই মিল থাকবে যারা সালফারের সাথে একই গ্রুপে অবস্থান করবে, কারণ একই গ্রুপের যে মৌলগুলো আছে তাদের কি, তাদের রাসায়নিক ধর্ম কি, তাদের রাসায়নিক ধর্মের একদম মানে বলা যায় যে গভীর মিল আছে। ঠিক আছে,
এই জন্য এই মানে মূলত কি লাস্টের যে ইলেকট্রন শেলের যে ইলেকট্রন বিন্যাসের যে লাস্টের মানে ইলেকট্রন সংখ্যা যে যেমন ক্ষার ধাতু যারা তাদের একটা একটা থাকে, সোজা কথা ইলেকট্রন সংখ্যার যে বিন্যাস যেটা ওইটারও মিল থাকে, ঠিক আছে। আর হচ্ছে এই যে মানে রাসায়নিক যে রাসায়নিক ধর্মেরও গভীর মিল থাকে, ঠিক আছে, মানে একই গ্রুপের মৌলসমূহ। তাহলে সালফার হচ্ছে আমরা জানি যে সালফারের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিরিয়াম এরকম, মানে ওইটা কি ও এসএসসি তে পড়ে, ঠিক আছে, ছন্দ দিয়ে আমরা যেভাবে মনে রাখছিলাম। তাহলে সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মে মিল আছে অবশ্যই, তাহলে এই সালফারের সাথে গ্রুপে যারা আছে তারা হয়তো অক্সিজেন, না হলে হচ্ছে যে সেলেনিয়াম। তো আমাদের অপশনে ছিল হচ্ছে যে অক্সিজেন ছিল, আরো 3টা অন্য অপশন ছিল, তাহলে অবশ্যই একই গ্রুপের মধ্যে কি অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে অক্সিজেন, এটার আনসার হবে হচ্ছে অক্সিজেন। অথবা যদি সেলেনিয়াম থাকতো তাহলে সেলেনিয়াম হইতো, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমরা পরের যে এমসিকিউটা সেটা হচ্ছে নাইট্রোজেন কোন গ্রুপের মৌল, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালে আসছে, নাইট্রোজেন কোন গ্রুপের মৌল। আচ্ছা, এটা আমাদের কিন্তু মনে থাকার কথা যে নাইট্রোজেন কোন গ্রুপের মৌল, সেটা হচ্ছে গ্রুপ 15। আমার মনে আছে, কিন্তু তোমাদের যদি মনে নাও থাকে তাও হচ্ছে তোমরা কি করবে, খাতায় ওই যে লাস্টে যে রাফ করার জায়গা থাকে ওখানে তোমরা রাফ করে নিবে। তোমাদের এসএসসি এক্সামে তোমাদের খাতায় যে রাফ করার যে জায়গাটুকু থাকে ওইখানে তোমরা লাস্টের দিকে রাফ করে নিবে, ঠিক আছে। লাস্টে রাফ করার জন্য একটা এক্সট্রা যে লাস্টের যে পেজটা, মানে লেখা যে পেজ ওখানে তো লিখবে না লাস্টে, তার আগে যে পেজ মানে রাফ করার জন্য যে লাস্টের দিকে যে পেজ থাকে ওখানে হচ্ছে তোমরা কি করবে, রাফ করে নিবে, আবার লাস্টে হচ্ছে ওটা আবার কেটে দিবে, ঠিক আছে। তো কথা হচ্ছে নাইট্রোজেন যেটা আছে 15, তো আমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করে এটা বের করি যে নাইট্রোজেন কত, নাইট্রোজেন কত 7। আচ্ছা, তো এইটা কি হবে 1s2 2s2 কত হচ্ছে 2টা 4টা ইলেকট্রন 2p3 কয়টা হইলো 7টা ইলেকট্রন। তো এটা হচ্ছে নাইট্রোজেনের, আমাদের মূলত নাইট্রোজেনের এটা কি, এটা হচ্ছে মূলত নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তো এখন কথা যেটা ঘটতেছে সেটা হলো আমরা জানি যে পর্যায় হচ্ছে সর্বোচ্চ যে শেল থাকবে সেটা হচ্ছে একদম লাস্টের সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন বিন্যাসের যে শেলটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়। কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে যদি এস আর পি থাকে তখন আমরা কি জানি যে ইলেকট্রন এই এস এর ইলেকট্রন তারপর হচ্ছে পি এর ইলেকট্রন অর্থাৎ 2 + 3 এর সাথে আবার 10 যোগ হয়, অর্থাৎ তাহলে কত হবে 15 হবে, অর্থাৎ 2 + 3 মানে হচ্ছে 5 আর +10 অর্থাৎ 15। আচ্ছা, তোমরা যদি এটা যদি বুঝতে কারো প্রবলেম হয়, আমার এটা নিয়ে একদম বিস্তারিত এসেনশিয়াল যে বেসিকগুলো আছে সেগুলো মানে এসেনশিয়াল কনসেপ্ট আলোচনা করা হয়েছে অলরেডি, ঠিক আছে। সেটা হচ্ছে যে ওই আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের যে থিওরি ক্লাসের যে মানে সিকিউর জন্য যে ক্লাসগুলো ছিল মূলত থিওরি ক্লাস, তো ওখানে হচ্ছে যেটা এগুলো এই সিকিউর জন্য যে ক্লাসগুলো হয়েছে ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্লে লিস্ট হচ্ছে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমাদের যদি কারো প্রয়োজন। আচ্ছা, বোরন কোন গ্রুপের মৌল এটা আমরা বের করি। তো কথা হচ্ছে যে তোমরা কি করবে, তোমরা হচ্ছে এই যে বের করবে যে এটা রাফে করে আনসার যেটা হবে ওইটা এমসিকিউতে কি করবে, ওইটা এমসিকিউতে গোল ভরাট বা যেভাবে তোমাদের এমসিকিউ করা লাগে একুরেটলি ওইভাবে করবে, ঠিক আছে। তো বোরন হচ্ছে আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা কত 5, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 কয়টা আছে 2 4 আর একটা লাগে 2p1। এখন আমরা দেখতেছি যে বাহিরের শেল হচ্ছে কি আছে, বাইরের শেলের যে নাম্বারটা সেটা কত, অর্থাৎ পর্যায় নাম্বার 2। আচ্ছা, তাহলে বাইরের শেলের নাম্বার 2, আর সেখানে আমরা দেখতেছি যে এই মানে এস আছে পি আছে, তাহলে যদি এস আর পি যদি থাকে তখন কি হয় এস + p + 10 হয়, মানে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন +10। তাহলে এস এর ইলেকট্রন আছে 2টা, পি এর ইলেকট্রন একটা, কত 3টা, এর সাথে যুক্ত হবে 10। তাহলে যদি 10 যুক্ত হয় তখন আনসার দাঁড়াবে হচ্ছে আমাদের 13। তাহলে আমাদের আনসার দাঁড়াবে হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে 13, ঠিক আছে। তারপরে যে এমসিকিউটা সেটা হচ্ছে বলছে যে লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। তো ওইটা আমরা বের করি। লিথিয়াম হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, অর্থাৎ লিথিয়াম কত 3। তাহলে লিথিয়াম যদি 3 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s1, ঠিক আছে, 2টা একটা 3টা। তাহলে আমরা জানি কি একদম বাহিরের যে শেলের যে নাম্বার বা বাহিরের যে শক্তি স্তরের যে নাম্বারটা, ঠিক আছে, বাহিরের শেলের যে নাম্বারটা সেই নাম্বারটাই মূলত পর্যায় চাইছে, এখানে কিন্তু গ্রুপ চাই না। আগেরটাতে কি চাইছিল,
আগেরটাতে আমাদের যে ছিল গ্রুপ, এই জন্য আমরা গ্রুপ বাইর করছিলাম, এই যে 2টা ইলেকট্রন আর একটা 3টে ইলেকট্রনের সাথে 10 যোগ হয়েছিল, ঠিক আছে। কিন্তু এটাতে চাইছে কি, এটাতে আমাদের চাইছে হচ্ছে কোন পর্যায় চাইছে। তাহলে পর্যায় নাম্বার আমরা জানি কি, যে লাস্টের যে শেলটা, ওই শেলের যে নাম্বারটা, ওইটাই হচ্ছে মূলত কি, ওইটাই মূলত পর্যায় নাম্বার। তাহলে এখানে লাস্টের যে শেল, ওইটার নাম্বারটা কত, 2। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে 2 হবে আনসার। কোন পর্যায়ের, আমাদের আনসার হবে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। আর আমাদের এটার আনসার হবে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। ওকে, এরপরে যে কোশ্চেনটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছে, মানে 1s2 2s2 2p1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি কোন গ্রুপে অবস্থিত। তাহলে এই গ্রুপ নাম্বার করতে করতে তো আমরা একদম ভাজা ভাজা করে ফেলছি। তাহলে আমরা দেখতেছি যে লাস্ট শেল কোনটা আছে, লাস্ট শেল আছে 2। আচ্ছা, ভালো কথা, সেখানে কি কি অরবিটাল আছে, s আছে p আছে, ঠিক আছে। তাহলে s আছে p আছে। এখন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে s অরবিটাল ইলেকট্রন আছে 2টা আর একটা 3টা। তাহলে sp থাকলে কি হয়, যদি লাস্টের সাথে যদি একই থাকে, মানে এখানেও 2 আছে এখানেও 2 আছে এবং সেখানে আছে হচ্ছে s আর p অরবিটাল, তাহলে এখানে যেটা হবে s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন প্লাস 10, অর্থাৎ কত হবে আনসার, আনসার হবে 13। আমি এটা মুখে মুখে করে ফেললাম, ঠিক আছে, আনসার হবে 13। তোমরা হচ্ছে মুখে মুখে না করতে পারলে তোমরা হচ্ছে কি করবে, তোমরা মুখে মুখে না করতে পারলে রাফ করে এরপর হচ্ছে যে তোমরা আনসারটা বের করবে, দেন হচ্ছে তোমরা গোল ভরাট বা যেভাবে তোমাদের ডিরেকশন থাকবে এমসিকিউ গুলো করার, ঠিক ওভাবেই তোমরা করবে, ঠিক আছে। তো তারপর যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে একটা কোশ্চেন দিছে 12z, মানে এই z হচ্ছে প্রতীকী অর্থে, মানে ইচ্ছা হইছে দিয়ে দিছে প্রতীকটা, এটা এক্স্যাক্ট কোন মৌলের প্রতীক না, ঠিক আছে, এটা জাস্ট এমনি নরমালি প্রতীকী অর্থ, তাদের ইচ্ছা হইছে দিয়ে দিছে। তাহলে 12z মৌলটির অবস্থান কোন পর্যায়ে। এখন আমরা সবাই তো জানি যে নিচের এটা কি, নিচের এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 কার, ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থান কোন পর্যায়ে বলছে, তাহলে আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদিও আমরা এটা জানি, তারপর হচ্ছে আমরা এটা অনেকেই জানি, তারপর আমরা কি করব, মানে সেফ থাকার জন্য জাস্ট এটা একবার রাফ করে কনফার্ম হয়নি, ম্যাগনেসিয়াম 12, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসটা কি, 1s2 2s2 2p6, কয়টা হলো 10টা, দেন হচ্ছে 3s2। তাহলে সবার লাস্টের যে আমরা জানি কি, যে পর্যায়ে বলছে, কি বলছে, বলছে আমাদের পর্যায়, ঠিক আছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে পর্যায়ে যে আছে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে সবার লাস্টের যে শেলটা, ঠিক আছে, সবার লাস্টে যে শেলের যে নাম্বারটা, সেই নাম্বারটাই হচ্ছে মূলত পর্যায় নাম্বার। তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এখানে দেখতেছি 3। তাহলে আনসার কত হবে, তাহলে আমরা সবাই দেখতেছি যে আনসার হবে হচ্ছে আমাদের 13 নম্বর, যেটা আর আমাদের হ্যাঁ পর্যায় চাইছে এক্স্যাক্টলি, তাহলে পর্যায় চাইছে, রাইট, হ্যাঁ পর্যায় চাইছে। তাইলে এটার আনসার হবে তৃতীয় পর্যায়ের, এটার আনসার হবে তৃতীয় পর্যায়ের। কোশ্চেনটা আসলে হচ্ছে চিটাগং বোর্ড 21 সালে আসছিল। আচ্ছা, তৃতীয় পর্যায়ের মূল। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। তো আয়রন ইলেকট্রন বিন্যাসটা করি আমরা সেভে থাকার জন্য করে, মানে রাফ করে বের করাটাই আমার মতে বেটার, দেন হচ্ছে আনসার বের করা, এরকম অ্যাপ্রোচে করা, ঠিক আছে। আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হয়েছে, 18টা হয়েছে। দেন ইলেকট্রন যাবে হচ্ছে 4s2 তে, তাহলে কত, 20টা হয়েছে। দেন 26টা বানানোর জন্য, আয়রন 26 বানানোর জন্য এখানে 6 দিতে হবে, 3d6। তাহলে এখন যেটা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে লাস্ট সেলে পর্যায় চাইছে, আর আমরা সবাই জানি যে লাস্ট সেলের যে নাম্বারটা, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত পর্যায় নাম্বার, এটা অলওয়েজ সেম থাকবে। কিন্তু গ্রুপের ক্ষেত্রে রুলস আছে 3টা। এস এর জন্য কি হয়, তারপর হচ্ছে এসপি থাকলে একই শেল হইলে, এসপি হইলে কি হয়, দেন হচ্ছে এসডি হলে কি হয়, এগুলো হচ্ছে আমি একদম বিস্তারিত এসেনশিয়াল যে বেসিক বা এসেনশিয়াল কনসেপ্ট হচ্ছে থিওরি ক্লাস আলোচনা মানে তোমাদের সিকিউর জন্য যে ক্লাস নিয়েছিলাম আমি ফাইনাল রিভিশন ব্যাচের এসএসসি 25 ব্যাচ তোমাদের, তো ওখান থেকে তোমাদের যদি কেউ কনসেপচুয়াল ব্যাপারগুলো ধরতে না পারো এসেনশিয়াল কনসেপ্টের, তাহলে ওখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে। আমি আশা রাখবো যে তোমরা সকলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন ঘটনা এখানে যেটা ঘটতেছে, লাস্টের শেলের যে নাম্বারটা সেটা কত, 4। তাহলে যেহেতু 4 হয়, তাই 4, তাহলে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের। এটা কোন পর্যায়ের, চতুর্থ পর্যায়ের, হ্যাঁ আনসার হবে হচ্ছে চতুর্থ পর্যায়ের। কোন পর্যায়ে চাইছে, পর্যায় সারণীর কোন পর্যায়ে, তাহলে আয়রন হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এটা সিলেট বোর্ড 2024 সালে আসছিল। আমি আশা রাখতেছি তোমরা এতটুকু আমরা বুঝতে পারছি এই ব্যাপারগুলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের 15 নম্বর যে এমসিকিউটা দিছে সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, যশোর বোর্ড 15 সালে আসছে। তো কথা হচ্ছে যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বই রিডিং পড়া থাকা লাগবে মাস্ট,
ভালোভাবে মেইন বুক, বোর্ডের যে মেইন বুক আছে মেইন বুক একদম ভালোভাবে রিডিং করা থাকা লাগবে, ঠিক আছে। তো পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি, মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ওকে, তো এটা আমি লিখে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তারপর বলছে যে কোন মৌলটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা আগে দেখি কি কি দেওয়া আছে। সোডিয়াম, সোডিয়ামের আমরা সবাই জানি কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, দেন ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম 13 আর সিলিকন 14। তার মানে সবার বামে কি আছে, সোডিয়াম আছে। অর্থাৎ এরকম হচ্ছে সোডিয়াম, তারপর ইমাজিন করো ব্যাপারটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাইলে সবার ডানে আছে সিলিকন আর সবার বামে আছে সোডিয়াম। তো আমরা জানি কি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তার মানে কি বামের দিকের গুলোর ধাতব ধর্ম বেশি। তাইলে এখানে আনসার কি হবে দেখি, তোমরা আনসার কমেন্টে আমাকে জানিয়ে দাও যে এটার আনসার কি হবে যারা পারো, ঠিক আছে। তো যারা পারো কমেন্টে জানিয়ে দাও, আমি এটা দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তো বলছে যে কোনটি ধাতু ও অধাতুর, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে। কোশ্চেনটা আসছে হচ্ছে, আচ্ছা আগেটা ছিল রাজশাহী বোর্ড 16তে, আর এটা আসছে যে কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে। এটা আসছে হলো দিনাজপুর বোর্ড 16 সালে আসছে, ঠিক আছে, দিনাজপুর বোর্ড 16 সালে আসছে। তো ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে তারাই যারা হচ্ছে মেটালয়েড। আচ্ছা, মেটালয়েড না বুঝলেও সমস্যা নেই, যারা হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। এরকম অপধাতু বা অর্ধধাতু হচ্ছে 6টা। এটা তোমরা অবশ্যই মেইন বুক, যেটা আমি আগেও বলছি এখনো বলতেছি, মেইন বুক অবশ্যই ভালোভাবে রিডিং করা থাকা লাগবে। নট অনলি এমসিকিউ বাট অলসো সিকিউতে ভালো করার জন্য মেইন বুক, বোর্ডের মেইন বুক অবশ্যই ভালোভাবে রিডিং পড়া থাকা লাগবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ধাতু এবং অধাতুর উভয়ের বৈশিষ্ট্য বহন করে হচ্ছে যারা মেটালয়েড। আমরা এটাকে বাংলায় বলি হচ্ছে অর্ধধাতু বা অপধাতু। তো এরকম অপধাতু আছে 6টা, ঠিক আছে। তার মধ্যে মূলত সবচেয়ে পপুলার মানে কথা হচ্ছে ওইগুলোই এমসিকিউতে দেয় মূলত তোমাদের লেভেলে। তো যেমন সিলিকন তোমাদের দেওয়া ছিল কি, সিলিকন দেওয়া ছিল, ঠিক আছে। মানে 4টা ছিল, 4টার মধ্যে 3টে ছিল উল্টাপাল্টা, মানে যেগুলো সঠিক অ্যান্সার না। এর মধ্যে একটা ছিল হলো সিলিকন। তো সিলিকন হচ্ছে অপধাতু বা অর্ধধাতু, অর্থাৎ এরা ধাতু ও অধাতু উভয় ন্যায়, উভয় বৈশিষ্ট্যই এদের মধ্যে আছে, ঠিক আছে। এরকম আরো কয়েকটা আমি লিখে দিই, ইম্পর্টেন্ট 3টে লিখে দিই যেগুলো তোমাদের আসার মতো সম্ভাবনা আছে। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক ইত্যাদি, ঠিক আছে। সিলিকন কমা জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়াম কমা আর্সেনিক ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, পরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ। তো পারমাণবিক ব্যাসার্ধ যে সর্বোচ্চ বলছে, এই কোশ্চেনটা হচ্ছে যে তোলা একটু অসম্পূর্ণ আছে। এটা কোশ্চেনটা ছিল চিটাগং বোর্ড 15তে, আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ আমাদের 18 নম্বর কোশ্চেন, যেটা আমাদের 18 নম্বর যেটা কোশ্চেন আসছে চিটাগং বোর্ড 15 সালে আসছে। তো ক নম্বরে দেওয়া ছিল ম্যাগনেসিয়াম, খ নম্বরে দেওয়া ছিল সিলিকন, গরু নম্বরে দেওয়া ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ঘোড়া নম্বরে দেওয়া ছিল সালফার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তো খুবই সহজ একটা কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে চিটাগং বোর্ড 15তে। আচ্ছা, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ। আচ্ছা, আমরা জানি কি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, ঠিক আছে। এখন এরা কারা কারা আছে দেখি। ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়ামেরই কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, সিলিকনের 14, অ্যালুমিনিয়ামের 13, সালফারের কত, সালফারের হচ্ছে 16, ঠিক আছে। তাইলে এখন ঘটনা যেটা ঘটতেছে, তাহলে সবার বামে আছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা ব্যাপারটা ইমাজিন করো, সবার বামে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পর আছে সিলিকন, এরপর সালফার। তাহলে দেখা যাচ্ছে যে যত বাম দিক থেকে ডানে যাচ্ছে এদের কি হবে, এদের হচ্ছে মানে পারমাণবিক ব্যাসার্ধ কি কমবে, ঠিক আছে। এটা তো আমরা জানি পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে, ঠিক আছে। তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে হচ্ছে সবার বামে যে আছে, অর্থাৎ সবার বামে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এটার আনসার হবে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এবার বলছে যে কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। এই কোশ্চেনটাও তোলাটা অসম্পূর্ণ আছে, আমি একটু তুলে নিচ্ছি। 19 নম্বর কোশ্চেন। আচ্ছা, আগেরটা আসছিল চিটাগং 15তে আর পরেরটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে। ঢাকা বোর্ড 23 সালে কোশ্চেনটা আসছে, আমি তুলে নিচ্ছি 19 নম্বর কোশ্চেনটা। ক নাম্বার হচ্ছে অপশনে দেওয়া ছিল, ক নাম্বারে সোডিয়াম প্লাস, এটা কি ক্যাটায়ন, ধনাত্মক চার্জে চার্জিত। আচ্ছা, খ নাম্বার হচ্ছে পটাশিয়াম প্লাস, গরু নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস,
আর ঘোড়া নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ওকে, এখন কথা হচ্ছে তাহলে এটা কারা হবে। আমরা দেখতেছি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর আমরা জানি যে একই পরমাণুর মানে একটা পরমাণুর যে কয়টা প্রোটন থাকে ঠিক বাইরের যে শেলগুলো ওই শেলগুলোতে ঠিক মানে পরবর্তী জানতে পারবো হচ্ছে অরবিটাল হোয়াটএভার, ওদিকে আমি যাচ্ছি না। যে সোজা কথা যে কয়টা কোন একটা পরমাণুর যে কয়টা প্রোটন থাকে মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন থাকে ঠিক মানে ঠিক নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। তার মানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 13, তার মানে ইলেকট্রন সংখ্যাও 13। কিন্তু 3+ হওয়া মানে কি, মানে 3টে ইলেকট্রন ত্যাগ করছে বা দান করছে বা চলে গেছে এর থেকে। তাহলে 3টে ইলেকট্রন যদি চলে যায় তাহলে থাকে কয়টা, 10টা ইলেকট্রন। একইভাবে ম্যাগনেসিয়াম 2+-এ 12 আমরা জানি, এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেছে তাহলে থাকলে হচ্ছে 10টা ইলেকট্রন। পটাশিয়াম প্লাস যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে 19, একটা ইলেকট্রন চলে গেছে তাহলে থাকে হচ্ছে 18টা ইলেকট্রন, কিন্তু এর শেল হচ্ছে একটা। তাহলে এটার আকার কি ছোট হবে না, এটার আকার ছোট না, এটার আকার সবচেয়ে বড়, তাহলে এটা হবে না, এটা আমি আগেই বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এবং সোডিয়াম প্লাস কত, সোডিয়ামের হচ্ছে 11টা ইলেকট্রন, মানে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন চলে গেছে ক্যাটায়নে হয়েছে যখন, তো চলে গেছে তার মানে আছে হচ্ছে 10টা ইলেকট্রন। তাইলে হয় এইটা হবে নাইলে এইটা হবে নাইলে এইটা হবে, সবগুলারই 10টা করে ইলেকট্রন আছে, সবগুলারই 10টা করে ইলেকট্রন আছে। তাহলে এইটা আমি আগেও বুঝাইছি, কোন ক্লাসে বুঝাইছি, ওই আমাদের যে সিকিউর জন্য যে ক্লাসগুলো ছিল মানে ওই ক্লাসগুলোতে ফাইনাল রিভিশন ব্যাচের ওই ক্লাসগুলোতে বিস্তারিত বলা আছে, ওগুলো এখন আর রিপিট করবো না। তাহলে এখন আমরা শর্টে কি জানি যে যদি ক্যাটায়ন কি হয়, যদি ক্যাটায়নের যদি ইলেকট্রন সংখ্যা মানে ক্যাটায়নের যদি ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তখন যেই ক্যাটায়নের কি চার্জ বেশি ওই ক্যাটায়নটা ছোট হয়, মানে ওই ক্যাটায়নের পারমাণবিক আকার মানে ওই ক্যাটায়নটার কি ওই ক্যাটায়নটার আকার ছোট হয়। তাহলে এটার আনসার হবে অ্যালুমিনিয়াম 3+। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো এখন আমি পরের এমসিকিউ গুলো দিয়ে স্টার্ট করি। আচ্ছা, আমাদের 20 নম্বর যে কোশ্চেনটা দিছে সেটা হচ্ছে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ কম। এটা দিনাজপুর বোর্ড 20 সালে আসছিল, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ কম। এখন আমরা দেখি যে কি কি দেওয়া আছে। ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিন হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম 13 আর সিলিকন হচ্ছে 14। আর এরা কি, এরা হচ্ছে একই পর্যায়ে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ওইদিকে ক্লোরিন। আচ্ছা 17 নম্বর গ্রুপে হোয়াটএভার। তো এখন বিষয় যেটা ঘটতেছে সেটা হলো, দেখি এইটা তোমরা পারো কিনা কমেন্টে জানাই দিতে পারো আমাকে। আমরা জানি কি, আমরা জানি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমে। তাহলে এখন বাম থেকে ডানে সবার ডানে কি আছে, সবার ডানে আছে হচ্ছে ক্লোরিন। তাহলে এটার আনসার হচ্ছে আমি দেখাই দিলাম, তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, পরে বলছে নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 15 সালে আসছিল, নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, তাহলে এখন আমাদের সেম নিয়মে আমরা দেখি অ্যাপ্রোচ করি কিভাবে। সোডিয়াম যেটা আছে এটা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। আর আমরা পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে কি জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটা কি, এই তিনটাই হচ্ছে বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখি, এইটাও তোমরা কমেন্টে জানাইতে পারো। ঠিক আছে, যাও তোমাদের এই তিনটা আগে একটা এইটা এই তিনটা বললাম, যারা আগে জানো তারা কমেন্ট করতে পারো, সমস্যা নেই। তাহলে এটার আনসার কি হবে, তোমাদের কিছুক্ষণ সময় দিলাম এটা আনসার লেখার জন্য। তো এটার আনসার হবে, আমি দেখাই দিলাম, তোমরা যারা কমেন্ট করছো আগে জানো, কমেন্ট করতে পারো ইজিলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর আমাদের বলছে যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। তো এটাও সেম অ্যাপ্রোচ। সোডিয়াম কত, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, সিলিকন 14 অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট অ্যালুমিনিয়াম হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এখন যে ঘটনাটা করতেছে আমরা জানি কি, কিছুক্ষণ আগেই বললাম যে ইলেকট্রন শক্তি বেশি হবে কোথায় হবে, বাম থেকে ডানে গেলে। বাম থেকে ডানে গেলে কি হয়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি তিনটাই বাড়ে। তাহলে এইটার আনসার যেটা হবে সেটা হচ্ছে 22 নম্বরের আনসার হবে হচ্ছে আমাদের সিলিকন, কারণ সিলিকন সবার ডানে আছে। ঠিক আছে, তাহলে এটার আমাদের আনসার হবে সিলিকন। দেন আমাদের করা বলছে যে তড়িৎ-ঋণাত্মকতা কোনটির সবচেয়ে বেশি। আচ্ছা, এটার অ্যাপ্রোচ আমরা কিভাবে করব, এটা অলওয়েজ মাথায় রাখবে। যদি তড়িৎ-ঋণাত্মকতা চায়, এটা অলওয়েজ মনে রাখবে, যদি তড়িৎ-ঋণাত্মকতা কোন মৌলটির সবচেয়ে বেশি বলে, একদম চোখ বন্ধ করে, যদি ফ্লোরিন থেকে একদম চোখ বন্ধ করে ফ্লোরিন দেখাইতে হবে। কেন, কারণ একে তো তোমরা বড় হয়ে পাবে ফ্লোরিনের হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। ঠিক আছে, হোয়াটএভার, আমি ওইদিকে যাচ্ছি না। একদম সহজ মানে একদম সহজভাবে যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি তিনটাই বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তড়িৎ-ঋণাত্মকতা যে আছে সে তো বাড়ে বাম থেকে ডানে গেলে। আচ্ছা, ফ্লোরিন সবার কি ডানে আছে, হ্যাঁ, ওইদিকে গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, ওইটা তো আমাদের কাউন্ট করা যাবে না তড়িৎ-ঋণাত্মকতা হিসাবের ক্ষেত্রে। ঠিক আছে, তো কাউন্ট যেটা করবো সেটা হচ্ছে সবার ডানে আছে হচ্ছে
হ্যালোজেন যারা যারা আছে মানে 17 নম্বর গ্রুপ, ঠিক আছে। আবার আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে আয়নীকরণ বিভব, এগুলো সবগুলো কি হয়, এগুলো সবগুলো হ্রাস পায়। তার মানে কি, তার মানে একদম সবার ডানে মানে 17 নম্বর গ্রুপের সবার উপরে যে আছে তারই তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হওয়ার কথা, তাহলে সে হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। আর বেসিক বেসেনশিয়াল কনসেপ্ট হচ্ছে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানার যে ক্ষমতা সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে আমাদের সিকিউর জন্য যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে, এটা আমি অনেকবার বলছি, এখন লাস্ট বারের মতো বললাম, ঠিক আছে, লাস্ট বাট নট লিস্ট, আর ওগুলো হচ্ছে রিপিট করা হবে না, ঠিক আছে। তো কথা হচ্ছে তাহলে এটার আনসার হবে হচ্ছে আমাদের ফ্লোরিন। তারপর এখানে আমাদের বলছে যে কোনটি ক্ষার ধাতু। আচ্ছা, ক্ষার ধাতু কারা, যারা গ্রুপ 1-এ আছে তারা হচ্ছে ক্ষার ধাতু, আর যারা গ্রুপ 2-তে আছে তারা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু কারা হবে, ক্ষার ধাতু হবে যারা গ্রুপ 1-এ আছে। এখন গ্রুপ 1-এ কে আছে, ম্যাগনেসিয়াম গ্রুপ 2-তে আছে, ওই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা কি রেডিয়াম, এরা গ্রুপ 2-তে আছে। তাহলে 1-এ কি আছে, রুবিডিয়াম। কিভাবে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা কি, এরা হচ্ছে গ্রুপ 1-এ। তার মানে এটা আমাদের আনসার হবে হচ্ছে রুবিডিয়াম। এটা আমাদের আনসার কি হবে, 24 নম্বর আনসার হবে হচ্ছে রুবিডিয়াম। তারপর নিচের বলছে যে কোনটি মুদ্রা ধাতু, এটা তো আমাদের মুখস্থ, সেটা হচ্ছে কপার মুদ্রা ধাতু। কি কি মুদ্রা ধাতু আছে, কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার এবং গোল্ড। কপার, সিলভার এবং গোল্ড হলো, তোমরা সবাই এটা লিখে নিবে, হলো মুদ্রা ধাতু। যারা কোন গ্রুপে অবস্থিত, গ্রুপ 11, যারা গ্রুপ 11-তে থাকে, যারা গ্রুপ 11-তে থাকে। আচ্ছা, তো এখন আমাদের আমি তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, তোমরা যদি এই 25টা সিকিউ মানে সরি তোমরা যদি এই 25টা এমসিকিউ ভালোভাবে বুঝে থাকো এবং আমি যা কিছু লেখাই সেগুলো যদি তোমরা লিখে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ সহকারে করো, তাহলে এটা আমি মনে প্রাণে বিলিভ করি। এবং আমি যে এইচডব্লিউ গুলো দিব সেই এইচডব্লিউ গুলো তোমরা টাইমলি করো, তাহলে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমাদের এসএসসি 25 এক্সামে যেই কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে এমসিকিউ সবগুলোই তোমরা অ্যাপ্রোচ করে সবগুলোই তোমরা হচ্ছে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। তার সাথে একটা ব্যাপার বাদ পড়ছে, সেটা হচ্ছে অবশ্যই এই 25টা এমসিকিউ যদি তোমরা বুঝো, 3টে ক্রাইটেরিয়া, এই 25টা এমসিকিউ যদি তোমরা বুঝে এই যে যা কিছু লেখাইলাম লিখে নাও, এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 হচ্ছে মেইন বুকটা রিডিং, 4 নাম্বার চ্যাপ্টার বা পর্যায় সারণী চ্যাপ্টারটা মেইন বুকটা রিডিং দাও এবং এইচডব্লিউ গুলো টাইমলি করো। এই 3টে ক্রাইটেরিয়া যদি তোমরা মেনটেন করো, এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা প্রত্যেকে এই চ্যাপ্টার থেকে হচ্ছে ইজিলি যে এমসিকিউ গুলো আসবে সেগুলো তোমরা আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি হচ্ছে মুছে দিচ্ছি, অ্যান্ড এইচডব্লিউ সবাই লিখে নিবে এবং অবশ্যই তোমরা এইচডব্লিউ গুলো টাইমলি করবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে সিডব্লিউ এর পড়া রিভিশন। এটা বড়জোর তোমাদের বুঝে বুঝে রিভিশন দিতে বড়জোর 30 মিনিট সময় লাগতে পারে। সিডব্লিউ এর পড়া রিভিশন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মেইন বুক থেকে পর্যায় সারণী চ্যাপ্টার রিডিং পড়া, বুঝে বুঝে অবশ্যই রিডিং দিবে। পর্যায় সারণী চ্যাপ্টার কোথা থেকে রিডিং, মেইন বুক থেকে। পর্যায় সারণী চ্যাপ্টার মেইন বুক থেকে রিডিং। লাস্ট বাট নট লিস্ট, প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা একশোটা এমসিকিউ প্র্যাকটিস করা। আচ্ছা, তোমাদের কিছু সময় দিলাম, তোমরা এমসিকিউ গুলো তুলে নাও, লাস্টে একটা ডিরেকশন দেবো, দেন আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি আশা রাখতেছি যে তোমাদের লেখা হয়ে গেছে।
আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে যে আমি ডিরেকশনটা দিব সেটা হচ্ছে, এর আগের ক্লাসগুলো তো আমি বরাবরের মতো সকল ক্লাসেই প্রায় দিয়ে আসি। সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের হাতে এখন এই যে লাস্ট যে সময়টুকু আছে, এই সময়টুকুকে তোমরা অবশ্যই বেস্টভাবে কাজে লাগাবে, ঠিক আছে? এবং এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা এই সময়টাকে বেস্টভাবে কাজে লাগানোর মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা তোমাদের এসএসসি এক্সামে একটা ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।